দেখো সুজয়, তুমি কিন্তু আমাকে এখানে নিয়ে এসে একদম ঠিক করলে না। দেখো, ওরা আমাকে যতই যাই বলুক না কেন, ওরা তো আমার 3 ননদ। আর আমার ননদ হয়ে যদি বৌদিকে উল্টোপাল্টা কথা বলেই থাকে, তাহলে আমি কি সেটাতে কিছু মনে করেছি? তোমাকে উল্টোপাল্টা কথা বলবে আমি সেটা সহ্য করব? আমার তো একটা মান সম্মান আছে, আমি ওগুলো একদমই সহ্য করতে পারবো না সোনালি। আর হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি গরিব বলে তোমাকে আমার 3 বোন অনেক কথা শোনাচ্ছে। আমি তো ভেবেছিলাম তোমাকে দেখার পর ওরা অনেক খুশি হবে, কিন্তু না। আচ্ছা বাদ দাও না ওসব কথা, চলো না আমরা তোমার 3 বোনের কাছে ফিরে যাই। দেখো, ওরা একা পড়ে যাবে, আর ওরা তো কিছুই করতে পারবে না, রান্না করে খেতেও পারবে না। আমি যদি না থাকি তাহলে ওদের তো অনেক কষ্ট হবে, কারণ ওরা তো বাড়ির কোনো কাজও করতে পারে না, আর বাড়িতে তো কোনো কাজের মেয়েও নেই। এইসব কথা আমার 3 বোনের আগেই ভাবা দরকার ছিল, কেননা ওরা এইসব কথা না ভেবে ওগুলো তুমি ভাবছো। দেখো, তুমি কিন্তু ওদের সঙ্গে একদমই ভালো ব্যবহার করবে না। তুমি কিন্তু ভুলে যাবে না ওরা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। এখানে যখন এসেইছো তখন নিজের মধ্যে একা শান্তিতে থাকো, বুঝেছো? এখানে কেউ তোমাকে কিছু বলবে না, আর তোমার উপর কেউ অত্যাচারও করবে না। সুজয় তার 3 বোন রিঙ্কি, রমা এবং রূপাকে নিয়ে শহরে বাস করে। তার 3 বোন খুবই অত্যাচারী এবং অহংকারী প্রকৃতির ছিল। তারা চাইতো তাদের একমাত্র দাদার বিয়ে খুবই সুন্দর এবং ধনী মেয়ের সঙ্গেই দেবে, কিন্তু সুজয় এমনটা না করে গ্রামের মেয়ে সোনালীকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ের পর থেকে সোনালী তার 3 ননদকে খুবই ভালোবাসতো, কিন্তু তার 3 ননদ সোনালীকে মোটেই সহ্য করতে পারতো না। তারা উঠতে বসতে সোনালীকে কথা শোনাতো। গরিব হওয়ার জন্য তারা সোনালীকে ছোট বড় নানান রকমের কথা শোনাতো। বৌদি, তুমি আমাদের জন্য কখন খাবার বানাবে? তুমি কি জানো না আমরা কলেজে যাব? বৌদি, তুমি আমার জামাটা ইস্ত্রি করে রাখুনি কেন? আমাদের 3 জনের জামা সবসময় ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে রাখবে। দেখো বৌদি, তোমাকে আজ যেন না বলতে হয় এখানে তুমি কাজ করতে এসেছো। ধরতে গেলে তুমি আমাদের বাড়ির কাজের লোক, কারণ আমরা 3 বোন তোমাকে বৌদি বলে মানি না। ননদের মুখে এমন কথা শুনে সোনালীর চোখে জল চলে আসে, আর সে মনে মনে ভাবে, আমি গরিব বলে আমার 3 ননদ আমাকে একদমই সহ্য করতে পারে না। আমি এদের কি এমন ক্ষতি করেছি? এরা কেন আমাকে দেখতে পারে না? আমি তো এদের জন্য সবকিছু করে দিচ্ছি, এদের মুখের কাছে খাবার রান্না করে দিচ্ছি, জামা কাপড় পরিষ্কার করে দিচ্ছি, তা সত্ত্বেও আমার 3 ননদ আমার উপর অত্যাচার করে যাচ্ছে। কি হলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি আমাদের জন্য খাবারটা রেডি করো, আমরা খেয়ে কলেজে যাব। এই বোন, আমার জন্য নতুন নতুন সব জামা কাপড় বের করে রাখবি। আজকে আমরা 3 বোনে সুন্দর সুন্দর জামা কাপড় পরে, নতুন জুতো পরে অনেক সেজে গুজে কলেজে যাব, কারণ আজকে তো কলেজে ফাংশন আছে। ও বাবা, এরা যে আবার দেখছি নতুন জামা কাপড় পরার কথা বলছে। এবার তাহলে সেই জামা কাপড়গুলো আমাকেই পরিষ্কার করতে হবে, আবার আমাকে আয়রন করে তুলে রাখতে হবে। আমার আর ভালো লাগে না রোজ রোজ নতুন জামা কাপড় পরে এরা কলেজে যাবে, আর সেগুলো আমাকেই পরিষ্কার করতে হবে। সোনালী এমনই ভাবনা চিন্তা করতে করতে রান্নাঘরে চলে যায়, আর তার 3 ননদের জন্য খাবার রেডি করতে থাকে। কিছুক্ষণ পর সোনালী তাদেরকে খাবার পরিবেশন করে দেয়, আর তারা 3 বোন খাবার দাবার খেয়ে কলেজে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, উফ কি গরম পড়েছে, রান্নাঘরে প্রচন্ড গরম লাগছে। সুজয়কে বলবো রান্নাঘরেও যেন একটা পাখা লাগিয়ে দেয়, না হলে এরকম ভাবে কি রান্না করা যায়? এতগুলো মানুষের খাবার দাবার বানাতে অনেক সময় লাগে, এত সময় ধরে আমাকে খাবার বানাতে হয়, তার উপর এত কাজ করতে হয়। আমার 3 ননদ শুধু শুধু বাড়িতে বসে থাকে, ওরা তো কোনো রকম ভাবে আমাকে সাহায্য করে না। সোনালী যখন মনে মনে এসব কথা ভাবে, তখনই সেখানে তার 3 ননদ চলে আসে। কি ব্যাপার, তুমি এরকম ভাবে কি ভাবছো? তুমি আমাদের যে সোফাতে বসে আছো সেই সোফাটার দাম কত জানো? আর তুমি যে দেখছি খুবই নিশ্চিন্তে বসে আছো, তোমার কি কোনো কাজ নেই? চুপ করে রান্নাঘরে যাও, রান্নাঘরেই তোমাকে মানায়। এই এত দামি সোফার উপরে বসে থাকলে চলবে না। আর তাছাড়া বৌদি, এই সোফাটা দাদা আমার জন্য কিনে এনেছিল, ঠিক আছে? আমার জন্মদিনে গিফট দিয়েছিল। তোমার এই সোফাটার উপর বসার কোনো অধিকার নেই, উঠে যাও আমার সোফা থেকে। আমার এত দামি সোফাতে বসার সাহস কি করে হলো তোমার? রিঙ্কি, রূপা, আমাকে ক্ষমা করো তোমরা। দেখো, এই সোফাটা তো এখানে সব সময় থাকে, আমি তো কখনো এরকম ভাবে বসি না। আসলে রান্নাঘরে খুবই গরম লাগছিল তো, তাই আমি এখানে এসে একটু বসলাম। ঠিক আছে, আমি তোমাদের সোফা থেকে এখনই উঠে যাচ্ছি। এই বলে সোনালী সেখান থেকে উঠে যায়, আর মন খারাপ করে আবার রান্নাঘরে চলে যায়। এভাবেই সোনালীর 3 ননদ সবসময় সোনালীকে ছোট বড় কথা শোনাতেই থাকে, কিন্তু সোনালী কোনো কিছুই সুজয়কে বলে না, কারণ সুজয় সবসময় কাজে ব্যস্ত থাকে। বাড়ির দিকে সে কোনো রকমের লক্ষ্য দিতে পারে না। সুজয় ভাবে তার 3 বোন হয়তো সোনালীকে মন থেকে আপন করে নিয়েছে, কিন্তু তারা যে সোনালীর সঙ্গে কেমন ভাবে অত্যাচার করে এটা সুজয়ের কাছে পুরোপুরি ভাবে অজানা ছিল।
এভাবেই আরো কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সুজয় দেখে যে সোনালী রুমে বসে বসে কান্নাকাটি করছে। কি ব্যাপার সোনালি, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার কি শরীর অসুস্থ? দেখো, আমি কাজের ব্যস্ততার মধ্যে থাকি বলে তুমি আমাকে কিছুই বলবে না, তাই তো? প্লিজ, আজকে তোমাকে বলতেই হবে, তোমার কি হয়েছে? না না সুজয়, আসলে তোমার থেকে আর লুকিয়ে কি করব বলো? এতদিন ধরে তো লুকিয়ে লুকিয়ে এলাম, কিন্তু এখন আমি দেখছি আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আচ্ছা তুমি বলো তো, আমি তোমার 3 বোনকে কি ভালোবাসি না? তোমার 3 বোনের উপর এত ভালোবাসা দেখাচ্ছি, কিন্তু তবুও তোমার 3 ধনী বোন আমাকে গরিব বলে অপমান করে যাচ্ছে, এই গরমে আমার উপর অত্যাচার করছে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি আর কিছুদিন সহ্য করে নাও, তারপর আমরা অন্য কোথাও চলে যাব। আমি একটা বাড়ি দেখে নিয়েছি, আর আমরা সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকবো। কেননা আমি তো তোমাকে নিয়ে এসেছি, আর তোমার যদি কোনো কষ্ট হয় সেটা তো আমাকেই দেখতে হবে, তাই না? এভাবেই সুজয় সোনালীকে অন্য বাড়িতে চলে যাওয়ার কথা বলে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল থেকে উঠেই 3 ধনী ননদের অত্যাচার শুরু হয়ে যায়। তাদের গরিব বৌদি যখন রান্না করে তখনই সেখানে তার ননদরা এসে বলে, এই যে বৌদি, তুমি কি রান্না করছো? এ বাবা, তুমি যে দেখছি এই হাঁড়িটা পুরোপুরি ভাবে পুড়িয়ে ফেলেছো, তুমি আমাদের খাবার নষ্ট করছো। তোমাকে কিন্তু এই পোড়া খাবারই আমরা খাওয়াবো। দেখো বৌদি, তুমি কি ভাবছো এই বাড়িতে তুমি একা একা শান্তি করে থাকবে? এই বাড়িটা তোমার, এসব ভাবলে একদমই চলবে না। এই বাড়িটাতে আমরা 3 বোনে যতদিন আছি ততদিন আমরা 3 বোন এরকম ভাবেই থাকবো। আর হ্যাঁ, তুমি যদি আমাদের কোনো কথায় নাক গলাতে আসো তাহলে তোমার সঙ্গে কি করব সেটা কি তুমি দেখতে চাও? এই বলে রূপা গরম খুন্তি নিয়ে তার বৌদির হাতে ছ্যাঁকা দেয়। রূপা, তুমি এটা কি করলে? আমার হাতটা তো পুড়ে গেল। দেখো আমার হাত কত জ্বালা করছে। তুমি এরকম একদমই করতে পারো না, আমি তোমাদের বৌদি। আর তোমরা নিজেদের বৌদির সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? আমি তো তোমাদেরকে কত ভালোবাসি। আর সত্যি কথা বলতে, এত গরমে আমি কষ্ট করে তোমাদেরকে রান্না করে খাওয়াচ্ছি, কিন্তু তবুও তোমরা আমার সঙ্গে এরকম করছো। দেখো বৌদি, এসব কষ্ট ফষ্ট আমরা বুঝি না। তুমি তো তোমার রুমে আরাম করতে চলে যাও, আমাদের দামি সোফাতে বসে থাকো, তখন কি আমরা তোমাকে কিছু বলি? আর এখন একটু হাত পুড়ে যেতেই আমাদেরকে এত কথা শোনাচ্ছ? আমাদের মা আমাদেরকে গরমে কষ্ট সহ্য করেই রান্না করে খাওয়াতো, আর এখন যেহেতু মা নেই তাহলে তোমাকেই তো গরম সহ্য করতে হবে। যেহেতু তুমি এই বাড়ির কাজের মেয়ে, তাই তোমাকেই রান্না করতে হবে, বুঝেছো? 3 ননদের মুখে এমন কথা শুনে সোনালী কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়, আর তার হাত খুবই জ্বালা করতে থাকে। তখন সোনালী চোখের জল ফেলতে ফেলতে হাতে মলম লাগাতে থাকে। আর সোনালী এরকম অত্যাচার সহ্য করতে না পেরে রাত্রিবেলা সুজয় বাড়িতে ফিরে এলে তাকে সব কথা বলে দেয়। সব ঘটনা শোনার পর সুজয় পরের দিন সকালবেলা সোনালীকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তখন তারা 3 বোনে কেউ ঘুম থেকে ওঠে না। কিছুক্ষণ পর তারা 3 জনই ঘুম থেকে উঠে তাদের বৌদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। কি ব্যাপার, আমাদের বৌদি কোথায় চলে গেল? আচ্ছা, দাদাকে বৌদি আবার কিছু বললো না তো? আমার মনে হচ্ছে বৌদি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের অত্যাচার মনে হয় সহ্য করতে না পেরে বৌদি এই বাড়ি ছেড়েই চলে গেছে। যাক, তাহলে আমরা এবার আমাদের দাদার ধনী মেয়ের সঙ্গে বিয়ে দেব, আর বাড়িতে ধনী বৌদি চলে এলে আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসবে। সুজয়ের 3 ধনী বোন যখন এসব কথা ভাবছিল তখনই সেখানে সুজয় এসে বলে, আমি জানতাম তোরা ঠিক এটাই ভাববি, কিন্তু না, তোরা ভাবলি কিভাবে আমি তোর বৌদিকে ছেড়ে দেবো? আমি ওকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি তো ভাবছিলাম যে তোর ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করছিস, কিন্তু না, আমি ভুল ছিলাম। তোরা আমাকে ভুল প্রমাণ করলি, সেটার জন্য তোদেরকে অনেক ধন্যবাদ। আমি তোদেরকে এত ভালোবাসা দিয়ে যত্ন করে মানুষ করেছি। ঠিক আছে, আমিও আর এই বাড়িতে থাকবো না। আমি আর তোর বৌদি পাশের গ্রামে ঘর ভাড়া নিয়ে থাকবো। তোরা 3 বোনে থাক এই বাড়িতে। আমি চললাম তোর বৌদিকে নিয়ে। এই বলে সুজয় আবার বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তবুও তার বোনেরা কিছু মনে করে না। আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। বাড়িতে বৌদি না থাকার জন্য তাদের 3 বোনকেই এখন সমস্ত কাজকর্ম করতে হয়, এমনকি তাদেরকে রান্না বান্না করেও খেতে হয়। কিন্তু তারা ঠিকভাবে রান্না না জানার কারণে যেমন হোক করে কাঁচা সিদ্ধ খাবার খেয়ে দিন কাটায়। আর এর ফলে একদিন তাদের কলেজে খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কিন্তু তারা সেই ক্লাসটা জয়েন করতে পারেনি। আজকে যদি আমাদের বৌদি থাকতো তাহলে বৌদি আমাদেরকে তাড়াতাড়ি খাবার রেডি করে দিত, আমাদের জামাগুলো আয়রন করে দিত। কিন্তু আজকে তো আমাদের বাড়িতে কেউ নেই, তাই আজকে আমাদের খাবার রেডি করে দেওয়ার মতোও কেউ নেই, আর জামা আয়রন করে দেওয়ার মতোও কেউ নেই। দেখলি তো, আমরা আজকে কলেজেও যেতে পারলাম না। হ্যাঁ রে, বৌদি যদি থাকতো তাহলে খুব ভালো হতো। আমাদের জামা কাপড়গুলোও আমাদেরকে কাচতে হতো না। দূর, ভালো লাগে না এখন। এত গরম সহ্য করে রান্না বান্না করতে হচ্ছে, বাসন মাজতে হচ্ছে, আবার তার উপরে কাপড় কাচতে হচ্ছে। এসব কি এত গরমের মধ্যে করা যায়?
তাহলে ভাব বৌদি আমাদের জন্য কতটা কষ্ট সহ্য করে এসব করতো, কিন্তু তখন তো আমরা কিছু বুঝতে পারিনি। এত গরম সহ্য করে বৌদি আমাদেরকে খাবার বানিয়ে খাওয়াতো, কিন্তু আমরা সেগুলো না বুঝে বৌদির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ধনী গরিব বলে কিছুই হয় না, মানুষের ব্যবহারটাই তো আসল। এভাবেই সুজয়ের 3 বোন নিজেদের ভুল বুঝতে পারে। তখন তারা 3 জনই তাদের বৌদির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা পরের দিনই সকালবেলা সোনালীর কাছে চলে যায়। 3 ধনী ননদকে দেখে সোনালী প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, কি ব্যাপার, আমার এই ভাঙাচোরা বাড়িতে হঠাৎ করে তোমরা 3 ধনী বোন, কি দরকারি? আমাদেরকে ক্ষমা করে দাও বৌদি, আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি ঠিকই বলতে, এত গরম সহ্য করে রান্না বান্না করা যায় না, কিন্তু আমরা তোমার কথা বুঝতে পারিনি। আমরা কখনোই তোমার সঙ্গে আর এরকম ব্যবহার করব না। তুমি বাড়িতে ফিরে চলো, তোমার জন্য বাড়িটা পুরো অপেক্ষা করছে। আমরা তো ভুলেই যাচ্ছি বারবার যে তুমি বাড়িতে নেই, তাই মাঝে মধ্যে বৌদি বৌদি করে চিৎকার করে উঠছি, কিন্তু তোমার আওয়াজ শুনতে না পেয়ে আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি, তোমরা আমার কথা এত মনে করছো? ঠিক আছে, তোমাদের দাদাকে বলো, তাহলে আমি তোমাদের সঙ্গে এখনই চলে যাব। আমি তো তোমাদেরকে ক্ষমা করেই দিয়েছি, আবার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তোমরা তো আমার ছোট বোন, আর ছোট বোনেরা ভুল করলে তাদেরকে তো ক্ষমা করে দিতেই হবে। বৌদির মুখে এই কথা শুনে তার 3 ননদ খুবই খুশি হয়। কিছুক্ষণ পর সুজয় এবং সোনালী তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার নিজেদের বাড়িতে ফিরে যায়। এভাবেই তারা সকলে মিলে আবার একসঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে। ডিসেম্বর মাস পড়লেই প্রত্যেকে নতুন বছরের আগমনের জন্য অপেক্ষা করে। আর এই বছরে ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে সেই একই রকমের অপেক্ষায় অপেক্ষারত থাকে শিবানী। সে নতুন বছর আসার দিন গুনতে শুরু করে। তার কাছে এবার নতুন বছরের আগমন খুবই নতুন রকমের ছিল, কারণ শিবানীর বিয়ের পর এটাই তার প্রথম নিউ ইয়ার, যেখানে সে তার স্বামী এবং শ্বশুরবাড়ির সঙ্গে নতুন বছরের আনন্দ উদযাপন করবে। তাই তার মন এক আলাদা রকমের আনন্দ এবং অনুভূতিতে ভরে ওঠে। শিবানী কিভাবে তার নতুন বছর কাটাতে চায় সেসব বিষয়ে পরিকল্পনা করছে এমন সময় তার প্রিয় বান্ধবী রিয়া তাকে ফোন করে। হ্যাঁ রিয়া, বল, কতদিন পর ফোন করলি তুই? কেমন আছিস? বিয়েতে কতবার করে আসতে বললাম, কিন্তু অফিসের দোহাই দিয়ে একবারের জন্য আমার বিয়েতে আসলি না, বল। আমি ভালো আছি রে, কিন্তু এইসব কথা বলে আমাকে আর লজ্জা দিস না, কারণ তুই ভালো করেই জানিস যে প্রাইভেট সেক্টরে কাজের চাপ কেমন। তাই কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে পারি না আমি। আর তোর বিয়েতে আমি যেতে পারিনি বলে এবার নিউ ইয়ারে আমি একটা খুবই এক্সাইটিং প্ল্যান করেছি। আমি সবার জন্য আমার বাড়িতে একটা বড় পার্টি থ্রো করেছি। তুই প্লিজ তোর বরের সাথে চলে আসিস কিন্তু। শিবানী নতুন বছরে বান্ধবীর বাড়িতে পার্টির কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু সে এটাও মাথায় রাখে যে এখন শিবানী একটা বাড়ির বউ, সুতরাং এরকম নিউ ইয়ারের পার্টি যদি বিয়ের আগে হতো তাহলে সে কোনো কিছু চিন্তা না করেই রিয়ার বাড়িতে পার্টি অ্যাটেন্ড করতে পারত। কিন্তু এখন তাকে নিজের সঙ্গে সঙ্গে নিজের স্বামী এবং শাশুড়ি মা ও ননদের কথাও চিন্তা করতে হবে। তোর বাড়িতে পার্টি শুনে আমার এতই যেতে ইচ্ছে করছে, কিন্তু কি করব বল, এখন তো আর আমি একা নই, তাই আমি নিজের মর্জি মতো কোনো কাজ করতে পারবো না। এবারে নিউ ইয়ারটা আমাকে আমার শ্বশুর বাড়িতেই কাটাতে হবে রে। শিবানী, তুই প্লিজ এরকম বাংলা সিরিয়ালের টিপিক্যাল বউদের মতো কথা বলিস না। তুই তো শাশুড়ি মা, স্বামী আর ননদকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়, কোনো প্রবলেম নেই তো। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব বলে দিলাম। এই বলে রিয়া ফোন রেখে দেয়। শিবানী নিউ ইয়ারের পার্টিতে যাওয়ার জন্য অনুমতি নিতে তার শাশুড়ি মায়ের কাছে যায়, কিন্তু কমলা দেবীর নতুন বছরের শুরুতেই বৌমার পার্টি করতে যাওয়ার কথা শুনে একেবারে বিস্ফোরিত চক্ষু নিয়ে শিবানীর দিকে তাকায়। তুমি বছরের প্রথমেই নিজের বান্ধবীর বাড়িতে পার্টি করতে চলে যাবে? তুমি যদি বান্ধবীর বাড়িতে যাও তাহলে আমাদের নতুন বছরের রান্না বান্না কে করে খাওয়াবে? আমরা কি বছরের শুরুতেই বাসি খাবার খাবো নাকি? তোমার কোনো পার্টিতে যাওয়া হবে না। না না মা, আপনি হয়তো ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারলেন না। আমার বান্ধবী আপনাদের সবাইকে নতুন বছরের পার্টিতে ইনভাইট করেছে, তাই আমার সাথে আপনারা সবাই ওই পার্টিতে যেতে পারবেন। ছি ছি বৌমা, নিজের বয়স্ক শাশুড়ি মায়ের সামনে দাঁড়িয়ে তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? আমি ভালো করে জানি নতুন বছরের পার্টিতে কিসব নোংরা নোংরা কাজ কারবার হয়, আর তারপর মেয়েরা সবাই মদ্যপান করে। সেই পার্টিতে তুমি আমাদেরকে নিয়ে যেতে চাইছো? ওই পার্টিতে তুমিও যাবে না আর আমরাও যাব না। শাশুড়ি মায়ের এই সমস্ত অযৌক্তিক কথাবার্তার উত্তর দেওয়ার চেয়ে শিবানী চুপ করে থাকাই শ্রেয় বলে মনে করে।
ঠিক এমন সময় কমলা দেবীর মেয়ে রেণুকা তার কাছে আসে। নিজের মেয়েকে দেখে কমলা দেবী একেবারে আদরে গদগদ হয়ে ওঠে। মা, এবার নিউ ইয়ার কিন্তু আমি আমার বান্ধবীদের সাথে গোয়াতে গিয়ে সেলিব্রেট করব। আমি 31শে ডিসেম্বর বাড়ি থেকে বেরোবো, আর ফিরতে আমার 3 জানুয়ারি হয়ে যাবে। তোমাকে আমি কিন্তু আগে থেকেই জানিয়ে দিলাম। হ্যাঁ রে মা, তোর যেখানে ইচ্ছে তুই সেখানে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেট কর। সারা বছর কলেজের পড়াশোনার চাপে আমার মেয়েটা কোথাও বেরোতে পারে না। তুই এখন ঘুরতে যাবি না তো কখন ঘুরতে যাবি? ঘুরতে যাওয়ার জন্য আবার পারমিশন নেওয়ার দরকার আছে নাকি? শিবানী নিজের শাশুড়ি মায়ের এরকম দ্বিচারিতা দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। বউয়ের নিউ ইয়ারের পার্টিতে ঘুরতে যাওয়ার সময় কমলা দেবী একরকম মনোভাব, আর নিজের মেয়ের ক্ষেত্রে নিউ ইয়ারে গোয়াতে ঘুরতে যাওয়ার সময় অন্য আর এক রকমের মনোভাব দেখে শিবানী ঠিক মেনে নিতে পারে না। আমি যখন বললাম যে আমি পার্টিতে যাব, তখন সেই পার্টিটা নোংরা হয়ে গেল। আমার বান্ধবীর নিউ ইয়ার পার্টিতে নাকি মহিলারা সবাই মদ্যপান করে, তাহলে গোয়াতে মহিলারা নিউ ইয়ারে কি ঈশ্বরের সাধু গান গায়? বৌদি, তুমি বিয়ে হয়ে 6 মাস হয়নি এই বাড়িতে এসেছো, আর বাড়িতে আসার পর নিজের ননদের সঙ্গে হিংসা করা শুরু করে দিয়েছো। তোমার এখন বিয়ে হয়ে গেছে, আর আমার বিয়ে হয়নি, তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি। ওকে? হ্যাঁ, আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। শিবানী, তুমি যদি বেশি বড় বড় কথা বলো তাহলে কিন্তু আমি এসব কথা প্রণয়কে জানিয়ে দেব। শিবানী আর কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় তার বিয়ের আগে নিউ ইয়ার সেলিব্রেশনের কথা প্রচন্ড পরিমাণে মনে পড়ে। বিয়ের আগে সে নিজের মা বাবার অনুমতি ছাড়াই নতুন বছরে বন্ধুদের সঙ্গে পার্টি করত, শপিং করত, কিন্তু তার বাবা মা কখনো এমন ভাবে তাকে কথা শোনায়নি। এমনকি নিউ ইয়ার উপলক্ষে শিবানীর বাবা মা তাকে নানান রকমের দামি দামি উপহার পর্যন্ত দিয়েছে, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর সেই সংসারের চাপ ছাড়া আর কোনো রকমের উপহারই পায়নি। মনমরা হয়ে এসব কথা ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে আসে। প্রণয় সেই সময় অফিস থেকে ফিরে আসে। প্রণয়, চলো কালকে আমরা দোকানে গিয়ে নতুন বছর উপলক্ষে সুন্দর সুন্দর বিছানার চাদর, জানালার পর্দা আর একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসি, কারণ শীতের মধ্যে ওয়াশিং মেশিন ছাড়া জামা কাপড় কাচতে ভীষণ অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু বিছানার চাদর আর জানলার পর্দা পর্যন্ত তো ঠিক আছে। ওয়াশিং মেশিন কেনাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? আমার মা তো এই বাড়িতে বিয়ে করে আসার পরে সবসময় নিজের হাতে জামা কাপড় কেচে এসেছে, সুতরাং তোমাকেও তো সেইভাবে জামা কাপড় কাচতে হবে, তাই না? শাশুড়ি মায়ের মতো স্বামীর এরকম পুরানো ধরনের মানসিকতা দেখে শিবানী চুপ করে থাকে। এবার পালা আসে রেণুকার। রেণুকা গোয়া যাবে বলে শপিং করার জন্য তার দাদার কাছে আসে। দাদা, গোয়া যাওয়ার জন্য আমার দামি দামি দুটো সুইমিং কস্টিউম লাগবে, আর আমি নতুন বছর উপলক্ষে আমার সকল বান্ধবীদের জন্য দামি দামি চকলেট আর ফ্লাওয়ার নিয়ে যেতে চাই। তাই তোর ক্রেডিট কার্ডটা আমাকে একটু দিবি দাদা? হ্যাঁ বোন, নিশ্চয়ই। আমার যে ক্রেডিট কার্ডে 60,000 টাকার লিমিট আছে, তুই সেই ক্রেডিট কার্ডটা নিয়ে রাখ। তোর গোয়াতে গিয়ে যত টাকা ইচ্ছা তুই তত টাকা শপিং করিস, আর নতুন বছর উপলক্ষে তোর যা ইচ্ছা হয় তুই তাই কিনে নিস, কেমন? থ্যাংক ইউ দাদা, তুই অনেক ভালো, কিন্তু তোর বউটা খুব হিংসুটি। তুই যে আমাকে তোর ক্রেডিট কার্ডটা দিয়ে দিলি, অমনি তোর বউয়ের মুখটা দেখ, কেমন যেন বাংলার 5-এর মতো হয়ে গেল। এই বলে রেণুকা তার দাদার ক্রেডিট কার্ড নিয়ে আনন্দে নাচতে নাচতে নিজের ঘরে চলে যায়। শিবানী ভালো করেই জানে সে যদি এখন ননদের উচ্ছৃঙ্খলতার ব্যাপারে কথা বলে তাহলে সবাই তাকে অপমান করবে। এই কারণে সে প্রণয়কেও কিছু বলতে চায় না। নতুন বছর উদযাপন উপলক্ষে এরকম বাড়ির বউ এবং বাড়ির মেয়ের মধ্যে দ্বিচারিতা ক্রমশ বাড়তেই থাকে। এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন শিবানী নিউ ইয়ার উপলক্ষে সকলের জন্য সুন্দর করে ফ্রুট কেক তৈরি করে। বৌমা, তোমার তো দেখছি ভালোই গুণ আছে। আমি ভেবেছিলাম তুমি বাঙালি রান্না ছাড়া আর কোনো কিছুই তেমন রান্না করতে পারো না, কিন্তু তোমার হাতে তৈরি করে এই ফ্রুট কেকটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। আমি প্রত্যেক বছরের প্রথম দিনে নিজের বাবা মায়ের জন্য এরকম ফ্রুট কেক বানাতাম, আর আপনার যদি এই ফ্রুট কেক খেয়ে ভালো লাগে তাহলে এবার আপনাকেও আমি ফ্রুট কেক বানিয়ে দেব। এই শুনে কমলা দেবী খুশি হয়ে যেই ফ্রুট কেকে একটা কামড় বসায় তখনই তার মুখের মধ্যে ভরে ভরে কিসমিস গিয়ে পড়ে। এর ফলে সে থু থু করে মুখের মধ্যে থেকে কেকটা ফেলে দেয়। 6 মাস হয়ে গেল তুমি আমার সংসারে রান্না বান্না করছো, আর তুমি এতদিনে জানলে না যে আমার কিসমিসে অ্যালার্জি? তোমার থেকে এটা আশা করে যায় না বৌমা। আমার মনে হয় তুমি ইচ্ছা করেই আমার ফ্রুট কেকে কিসমিস মিশিয়ে দিয়েছো, কারণ আমি তোমাকে নিউ ইয়ারের পার্টিতে যেতে দিইনি তো, সেই আগে তুমি এমন করেছো। আপনি ভুল ভাবছেন, আমি সত্যিই জানতাম না যে আপনার কিসমিসে অ্যালার্জি আছে।
ঠিক এমন সময় রেণুকা শপিং করে বাড়িতে ফিরে আসে। সে তার মা এবং দাদার জন্য নিউ ইয়ার স্পেশাল কিসমিস বিস্কুট কিনে আনে। যেহেতু নিজের মেয়ে কিসমিস দিয়ে বানানো বিস্কুট কিনে এনেছে, তাই তখন আর কমলা দেবীর সেই বিস্কুট খেতে কোনো অসুবিধা হয় না। তার কিসমিসের প্রতি অ্যালার্জি এক নিমেষে হাওয়া হয়ে যায়। কমলা দেবী সঙ্গে সঙ্গে রেণুকার হাত থেকে কিসমিস বিস্কুট নিয়ে খেতে শুরু করে দেয়। আমার মেয়েটা কত ভালো, এখনকার দিনে এরকম মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ও নিজের মা আর দাদার জন্য মনে করে নতুন বছর উপলক্ষে কিসমিসের বিস্কুট কিনে এনেছে। সত্যি বিস্কুটগুলো কিন্তু দারুণ খেতে। এখন আপনার আর কিসমিসের প্রতি অ্যালার্জি নেই, তাই না মা? রেণুকা যেহেতু কিসমিসের বিস্কুট এনেছে, তাই সেটা সোনার টুকরো বিস্কুট। আর আমি যেহেতু ভুল করে কিসমিস দিয়ে কেক বানিয়েছি, তাই সেই নিউ ইয়ার স্পেশাল কেক কয়লার থেকেও খারাপ, বলুন? ওহো মা, তোমার কিসমিসের প্রতি অ্যালার্জি ছিল, তাই না? ইস, আমি একেবারেই ভুলে গেছি। তবে একটা কিসমিস দেওয়া বিস্কুট খেলে এমন কিছুই হবে না। হ্যাঁ ঠিকই, একটুখানি কিসমিস খেলে কি আর এমন হবে? তোর বৌদির কথা একদম কানে নিস না তো, ও একটা বাজে মেয়ে। তুই হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকিস, তাই তোর ক্ষেত্রে ভুলে যাওয়াটা তো স্বাভাবিক। কিন্তু বৌমা তো সারাক্ষণ বাড়িতেই থাকে, ওর আমার খাওয়া দাওয়ার ব্যাপারে খেয়াল রাখাটা তো কর্তব্য। এভাবে নিউ ইয়ার উদযাপন উপলক্ষে প্রত্যেকটা কথাই কমলা দেবী তার বৌমাকে খোটা শোনাতে শুরু করে। সে উঠতে বসতে শিবানীকে ভীষণ পরিমাণে অতিষ্ঠ করে তোলে। কিন্তু যখনই রেণুকার নিউ ইয়ার সেলিব্রেশনের কথা আসে, তখন সে একেবারে দয়ার সাগর হয়ে যায়। মেয়ে নিউ ইয়ার উদযাপন উপলক্ষে যা বলছে সবই ঠিক, আর বৌমা কিছু বললেই তা একেবারে ভুল। শিবানী আর কিছুতেই এরকম দ্বিচারিতা মেনে নিতে পারে না। সে রেগে নিজের শাশুড়ি মায়ের ঘরে যাবে, এমন সময় সে তার শাশুড়ি মা এবং স্বামীর কথা লুকিয়ে লুকিয়ে শুনতে পায়। মা, আমরা কিন্তু এবার শিবানীর সাথে একটু বাড়াবাড়ি করছি। তুমি খুব ভালো করেই জানো যে ও বাবার বাড়িতে একেবারে তুলোর মতো করে মানুষ হয়েছে, আর শ্বশুর বাড়িতে আসার পর নিউ ইয়ার উদযাপন উপলক্ষে আমরা ওকে অনেক জ্বালাতন করছি, আর সবসময় রেণুকার সামনে শিবানীকে ছোট করছি। সুতরাং এতে শিবানী কিন্তু আমাদেরকে অনেক খারাপ ভাবছে। কি করব বল প্রণয়, বৌমা যদি আমাদেরকে খারাপ ভাবে তবুও আমাদের কিছু করার নেই, কারণ তুই তোর বোনকে ভালো করে চিনিস তো ও কেমন মেয়ে। ওকে যদি আমরা ওর মতো করে নতুন বছর উদযাপন করতে আটকাই, তাহলে ও সারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর করবে। আর আগের বছর যেমন সুইসাইড করার চেষ্টা করেছিল, ঠিক তেমন ভাবেই আমাদেরকে আবার ব্ল্যাকমেল করবে। সুতরাং আমি আর এই ঝামেলা নিতে পারছি না রে বাবা। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আমার বোনটা সব বদ বন্ধুদের পাল্লাই পড়ে একেবারে বিগড়ে গেছে, কিন্তু শিবানীর মতো ভালো মেয়ে আর হয় না। সুতরাং আমরা যদি শিবানীকে রেণুকার মতো বেশি ছাড় দিয়ে দিই, তাহলে আমার বউ যদি আমার বোনের মতো উশৃঙ্খল হয়ে যায়, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার নিজের পেটের মেয়ে একেবারে গোল্লাই গেছে বলে আমি আমার বৌমাকে গোল্লাই পাঠাতে পারবো না। ওই এখন আমাদের একমাত্র সম্বল। নিজের শাশুড়ি মা এবং স্বামীর এমন কথা শুনে শিবানীর চোখে জল চলে আসে। সে ভালো করে বুঝতে পারে যে তার শাশুড়ি মা এবং স্বামী ইচ্ছা করেই বাড়ির বউ এবং মেয়ের মধ্যে পার্থক্য করেছে। শিবানী তখনই ঘরের মধ্যে ঢুকে এসে বলে, আমি আপনাদের সব কথাই বুঝতে পেরেছি, কিন্তু আপনারা যদি এভাবে ঘরকে মেরে চোরকে শেখাতে চান, তাহলে কিছুই উপকারিতা পাবেন না। কারণ রেণুকা যখন যা চাইছে আপনারা ওকে তাই দিচ্ছেন। এর ফলে ও তো আরো উচ্ছন্নে চলে যাবে। আমি দেখছি কিভাবে ওকে ঠিক করা যায়। এবার বাড়ির বউ ননদকে ঠিক করার জন্য নিউ ইয়ার উপলক্ষে নিজের বাড়িতে একটা বড় সেলিব্রেশন পার্টির পরিকল্পনা করে। সকলে মিলে নিউ ইয়ারের জন্য এরকম পার্টি পরিকল্পনা করছে দেখে রেণুকার ভীষণ পরিমাণে আনন্দ হয়। সে নিজের বাড়ি ছেড়ে আর কোথাও যেতে চায় না। কমলা দেবী, প্রণয় এবং শিবানী পার্টির জন্য নিউ ইয়ার স্পেশাল বেলুন, নিউ ইয়ার স্পেশাল কেক এবং নানান ধরনের সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে শুরু করে। ইস, আমি যদি জানতাম যে আমার মা, দাদা আর বৌদি এতটা ট্রেন্ডিং আর নিউ ইয়ারের জন্য নিজেদের বাড়িতেই পার্টি করবে, তাহলে তো আমি কোনোদিনও গোয়ার টিকিটটাই কাটতাম না। তাড়াতাড়ি করে গোয়ার টিকিটটা আমি ক্যান্সেল করে দেই। এই বছরের নিউ ইয়ার আমি আমার পরিবারের সঙ্গেই সেলিব্রেট করব। রেণুকা গোয়ায় যাওয়ার টিকিট ক্যান্সেল করে দেয় এবং নিজের পরিবারের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করতে চাইলে সবাই ভীষণ পরিমাণে খুশি হয়। শিবানী, রেণুকা, কমলা দেবী এবং প্রণয় প্রত্যেকে একসঙ্গে ভীষণ রকম আনন্দ নিয়ে নতুন বছর উদযাপন করে। নিজের মেয়ে সুপরিবর্তনের জন্য কমলা দেবী তার বৌমাকে অনেক অনেক ধন্যবাদ জানায়।